সাউন্ড নাই, শুনতে পাচ্ছেন? সরি, সাউন্ড অন করা হয় নাই। শুনতে পাচ্ছেন মনে হয় এবার? সাউন্ড নাই, শুনতে পাচ্ছেন? সরি, সাউন্ড অন করা হয় নাই। শুনতে পাচ্ছেন মনে হয় এবার? ওকে, আমরা ক্লাস শুরু করতে পারি। আপনারা যারা এসেছেন এবং যারা আসেননি, আশা করি কিছুক্ষণের মধ্যে আপনারা সবাই সংযুক্ত হবেন লাইভ ক্লাসে। আজকে সব ঠিকঠাক থাকলে ক্লাসটা আশা করি ভালো হবে। আমরা মুঘল মিনিয়েচার নিয়ে কথা বলবো। এটা মোটামুটি আমরা মুঘল মিনিয়েচার যে প্রাথমিক যুগ সেটা সেখান থেকে শুরু করি। এটা 1526 এখান থেকে শুরু। পনেরোশো তিরিশ থেকে 1556। প্রাথমিক দিকের তিনজন সম্রাট, বংশ পরম্পরায় বাবর থেকে হুমায়ুন, হুমায়ুন থেকে আকবর, এই তিনজন মহাপুরুষের সময়ে মুঘল মিনিয়েচারের প্রাথমিক যুগের যে আলোচনা এইটুকু সময় থাকে। আর আকবর মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগের সূত্রপাত করেছিলেন এবং তার ছেলে জাহাঙ্গীর এবং শাহজাহান পর্যন্ত মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগ। শাহজাহানের পর থেকে মুঘল মিনিয়েচারের পতনের দিকে দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছিল। মোটামুটি শাহজাহান যখন তার ক্ষমতায় আসলেন তখন থেকেই তিনি ছিলেন স্থাপত্য প্রেমী এবং কারুশিল্পের প্রতি তার বিশেষ আগ্রহ থাকার ফলে তিনি চিত্রশিল্প বা মুঘল মিনিয়েচার যে ট্র্যাডিশন চলছিল সেটাকে তিনি তিনি পোর্ট্রেট ভিত্তিক বা প্রতিকৃতির প্রতি বেশি ফোকাস করেছেন। কিন্তু স্থাপত্য এবং কারুশিল্পের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। তো সেখান থেকেই মুঘল মিনিয়েচারের অধঃপতন মোটামুটি। আকবর, জাহাঙ্গীর, আহ পতন পিরিয়ডে রয়েছে শাহজাহান। শাহজাহান, আওরঙ্গজেব এই সময়টা পতন পিরিয়ড চলে। আর আকবর থেকে জাহাঙ্গীর
এবং শাহজাহানের প্রাথমিক পর্যায়ে এটুকু স্বর্ণযুগ চলছিল। এবং প্রাথমিক পিরিয়ডের মধ্যে আমরা ধরে নেব হুমায়ুন, স্পেশালি হুমায়ুন থেকে আকবর এবং আকবর পর্যন্ত এই সময়টাতে কিন্তু স্বর্ণযুগের সূত্রপাত করেছিলেন হচ্ছে সম্রাট আকবর। মোগল পিরিয়ডে সূত্রপাত বা স্বর্ণযুগের সূত্রপাত করেন আকবর। এই গেল মুঘল মিনিয়েচারের একটা সময়কাল, টোটালটাই সময়কাল। ঠিক আছে, তাহলে বাবর, সম্রাট বাবর, তার মাধ্যমে মুঘল যুগের শুরু হয়। এবং তারপর সম্রাট হুমায়ুন, তিনি তার ক্ষমতায় আসার পর মাত্র 10 বছর ক্ষমতায় ছিলেন এবং পরবর্তীতে তিনি ক্ষমতাচ্যুত হয়ে এইখানেই হচ্ছে মুঘল মিনিয়েচারের আগমন ঘটে। হুমায়ুনের সময়টুকু এখানে আমরা একটু আলোচনা করব। আপনারা একটু নোট করলে তাড়াতাড়ি নোট করবেন এবং পরবর্তীতে আমরা এখান থেকে হুমায়ুন থেকে আকবরের এই সময়টুকু বা হুমায়ুনের সময়ে যে মুঘল মিনিয়েচার ভারতবর্ষে আসলো, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটার মিক্স কালচারটা কিভাবে তৈরি হলো, এখানে আমরা একটু আলোচনা করব। এখানে যে প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মুঘল মিনিয়েচার আসলে কার হাত ধরে আসছে। এখানে একটু বলে রাখি আপনাদেরকে যে মুঘলরা হচ্ছে আপনাদের তৈমুরি লং বা মঙ্গল যে বংশের মাধ্যমে তাদের যে সূত্রপাত বা তারা যে আসছে, তাদের যে পিতৃপুরুষ যারা ছিলেন, অ্যাকচুয়ালি তারা ছিলেন হচ্ছে শিল্পপ্রেমী এবং হচ্ছে বইয়ের প্রতি তাদের একটা বিশেষ ভালোবাসা ছিল। তারা বই ভালোবাসতেন এবং বই সংগ্রহ করার জন্য পুরনো যেসব রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এক সময় তো ছিল এইরকম যে একজন রাজা যখন আরেকজন রাজাকে আক্রমণ করছে বা এক সভ্যতাকে যখন আরেকটা সভ্যতা গিয়ে আক্রমণ করছে, তো সেই সভ্যতা ধ্বংসের সেই আক্রমণের মুহূর্তে তারা যে সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে যায়, তাদের মধ্যে তারা সেই সভ্যতার সেই রাজপ্রাসাদ বা সেই সাম্রাজ্যের যে গুরুত্বপূর্ণ পুস্তক, বই, যে ইনফরমেশন যেগুলো থাকে বইয়ের মধ্যে, সেইগুলোও তারা কি বলে এটাকে দখল করার পর যে তারা যে লুট করে, এই লুটের অংশ হিসেবে পুস্তক অন্যতম একটি অংশ। এই পুস্তকের মধ্যে সেই সময়ে মিনিয়েচার ড্রয়িং বা আমরা দেখেছি যে পুঁথিচিত্র যেগুলোতে ড্রয়িং করা হতো, তো সাফাবি বংশে এটা আফগানিস্তানের হেরাতে এবং ইরানের কাছাকাছি একটি অংশ, সেখানে সাফাবি বংশের প্রতি একটা রাজত্বকাল চলছে। সেই সময় থেকেই ইরান বা পারস্যের মধ্যে শিল্প সাহিত্যের একটি বিশাল ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই সময় থেকে সাফাবিতে যে ডেভেলপমেন্টটা হচ্ছিল এবং তৈমুরি লং যে তাদের বংশ পূর্বপুরুষ যারা ছিল এই সম্রাট বাবরের, তো তাদের আগে থেকেই একটা বইয়ের প্রতি ভালোবাসা বা শিল্প সাহিত্যের প্রতি তাদের একটা আগ্রহ, এই ট্রেডিশনটা তাদের আগে থেকেই ছিল। তো সম্রাট বাবরের পরে সম্রাট হুমায়ুন যখন 10 বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত হলেন এবং তিনি এটা হচ্ছে
সাফাভি রাজদরবার নির্বাসিত। তো তিনি সাফাভি রাজদরবারে যখন নির্বাসিত হন, তো সেখানে তিনি হেরাতের হেরাত বলতে হচ্ছে আফগানিস্তানের একটি শিল্প নগরী, সেই সময় সমৃদ্ধ একটি নগরী ছিল। তো সেই হেরাতের হেরাত তো এই হেরাতে সেই সময়ে কামাল উদ্দিন বিহজাত নামে একজন পারস্য শিল্পীর শিল্পকর্ম, তার ড্রয়িং সবগুলোই সেই সময়ে খুবই চমৎকার একটা সময়কালের মধ্যে ছিল। এবং সেই সময়ে আহ এই হেরাতে নগরীতে কামাল উদ্দিন বিহজাতের যে পারস্য শিল্পকলা, কামাল এই কামাল উদ্দিন বিহজাত হচ্ছে পারস্য শিল্পী, পারস্য পারস্য চিত্রশিল্পী কামাল উদ্দিন বিহজাত এখান থেকেই পারস্যের যে শিল্পকলার ট্র্যাডিশনটা সেই সময় চলছিল, সেই ট্র্যাডিশন বা সেই শিল্পকলার প্রতি অনুরাগে বা ভালোবেসে বা সেই শিল্পকলার প্রতি তিনি আকৃষ্ট হন সম্রাট হুমায়ুন। এই 10 বছরের যে টাইমটা তার ছিল, 10 বছর সময়কাল যে তিনি হেরাতে ছিলেন, সাফাভি রাজদরবারের যে নির্বাসিত ছিলেন, সেই সময়ে তিনি কামাল উদ্দিন বিহজাতের যে ট্র্যাডিশনের যে পেন্টিং বা চিত্রকলার যে ধারা চলছিল, তো সেই ধারায় তিনি আকৃষ্ট হন এবং তিনি চিন্তা ভাবনা করলেন যে এই যে ড্রয়িং, এই যে চিত্রকলাটা সেই সময় সেখানে চলছিল, এই চিত্রকলায় আকৃষ্ট হয়ে তিনি যখন পুনরায় 10 বছর পর তার মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তার বাবা, তো সেই মুঘল সাম্রাজ্যকে তিনি যখন 10 বছর পর পুনরায় উদ্ধার করেন, তো সেই সময়ে তিনি সাথে নিয়ে আসেন পারস্য শিল্পী কামাল উদ্দিনের সরাসরি ছাত্র যারা ছিলেন, পারস্য শিল্পী সাথে নিয়ে আসেন 10 বছর পরে। একজন হচ্ছেন আব্দুস সামাদ, আর আরেকজন হচ্ছেন মীর সৈয়দ আলী। ঠিক আছে, তো এই দুইজন শিল্পীকে সাথে নিয়ে আসেন হচ্ছেন হুমায়ুন। এই দুইজন শিল্পী পারস্য শিল্পী, ঠিক আছে। ইরান তথা আফগানিস্তানের সেই সময় ওই পুরো অঞ্চলটাকে পারস্য বলা হয়। তো সেখান থেকে কামাল উদ্দিনের সরাসরি ছাত্র আব্দুস সামাদ এবং মীর সৈয়দ আলী, এই দুইজনকে হুমায়ুন সাথে নিয়ে ভারতবর্ষে আসেন যখন তিনি পুনরায় তার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন আবার। সেই সময় এই দুজন শিল্পীকে তিনি সাথে নিয়ে এসেছিলেন পারস্য থেকে। এইখানেই হচ্ছে পারস্য শিল্পের আগমন। এই শিল্পীদের হাত ধরেই পারস্য শিল্পের যে ট্র্যাডিশন, এই দুজন শিল্পীর হাত ধরেই ভারতবর্ষে এসেছিল এবং নিয়ে এসেছিলেন হুমায়ুন। এইটা 3 স্টার কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে হুমায়ুন কাকে সাথে নিয়ে এসেছিলেন, সেই দুজন শিল্পীর নাম কি কি? পারস্য শিল্পী সেই সময় আব্দুস সামাদ এবং মীর সৈয়দ আলী, হুমায়ুন সাথে নিয়ে এসেছিলেন ভারতবর্ষে। আর এদের হাত দিয়েই মুঘল মিনিয়েচারের প্রথম যুগের শিল্পকর্ম সৃষ্টি বা মুঘল মিনিয়েচারের তাদের মুঘল দরবারের যে চিত্র শৈলীর অঙ্কন,
সেই চিত্র অঙ্কনের যাত্রা শুরু হয় এদের হাত দিয়ে। চিত্রশিল্প, মুঘল চিত্রশিল্প তথা মিনিয়েচার। এই মুঘল চিত্রশিল্প তথা মিনিয়েচারের যাত্রা মুঘল মিনিয়েচার বা মুঘল চিত্রশিল্পের যাত্রা এই দুজন শিল্পীর হাত ধরেই হয়ে থাকে। দেখি কমেন্টস। এনি কোশ্চেন্স যদি থাকে বলবেন। এখন আসছি আপনাদের শর্ট করে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো নিয়ে একটু মোটামুটি আলোচনা করব। বাকি বিষয়গুলো আপনারা বই পেয়ে যাবেন, শিল্পকথা আমাদের যে বই আছে সেখানে। এবং আপনাদেরকে মুঘল মিনিয়েচার বলতে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি আমি, সেটা হলো যে স্পেশালি মুঘলরা, এই মুঘল যে 6 জন বা মুঘল পিরিয়ডের যে সম্রাটরা রাজ দরবার ভিত্তিক যে চিত্রকলার প্রচলন সৃষ্টি করেছিলেন, এবং এটা তারা অনুপ্রাণিত হয়েছিলেন কিন্তু পারস্য থেকে। মেইন অনুপ্রাণিত রাজা সম্রাট যে তিনি ছিলেন, যিনি প্রথম অনুপ্রাণিত হয়েছিলেন তিনি হচ্ছেন হুমায়ুন। তিনি যখন সাফাভি রাজদরবারে ছিলেন তখন যে প্রভাবিত হইলেন পারস্য শিল্পের চিত্রকর্ম দ্বারা, সাথে 2জন চিত্রশিল্পীকে সাথে নিয়ে আসলেন। তিনি তাদেরকে নিয়ে আসলেন দরবারি শিল্পী হিসেবে, তাদেরকে দিয়ে তিনি তখন চিত্রকর্ম আঁকানোর প্রচলন বা চিত্রকর্ম আঁকানোর যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো তাদেরকে তারা শুরু করালেন। তো এখানে প্রথমে এটা টোটালটাই ছিল হচ্ছে প্রাথমিক অবস্থা, পুরোপুরি পারস্য ধারা। এই মুঘল মিনিয়েচারের প্রাথমিক অবস্থাটা ছিল পুরোপুরি পারস্য ধারায়। এইখানকার 2জন শিল্পীর নাম আমরা বলেছি, তারা হচ্ছেন আব্দুস সামাদ এবং মীর সৈয়দ আলী। এই 2জন শিল্পী প্রথমে জাস্ট মুঘল রাজদরবারে এসে পুরো পারস্য ধারায় চিত্রাঙ্কন শুরু করেন, ঠিক আছে। এবং কে নিয়ে আসলেন? হুমায়ুন। হুমায়ুনের পরে আকবর আকবর কি করলেন, এই পারস্য ধারার যে ট্র্যাডিশনের ছবি অঙ্কন চলছিল রাজদরবারে তাদের, সেখানে তিনি পারস্য প্লাস ভারতীয় ধারা, এই আকবর এসে আকবরের সময়ে পারস্য এবং ভারতীয় ধারা, আমাদের যে ইন্ডিয়ান একটি নিজস্ব কালচার রয়েছে, ইন্ডিয়ান কালচারে আমরা যেভাবে অজন্তার গুহা চিত্রগুলোতে দেখেছি, আমাদের যে রুট এই অজন্তার গুহা চিত্র পেন্টিং এর ক্ষেত্রে অজন্তার গুহা চিত্র হচ্ছে আমাদের রুট।
তো এই গুহা চিত্রের যে অপূর্ব শিল্পকর্মগুলো, এগুলো একদিনে সৃষ্টি হয়নি। আদি যুগ থেকেই এটা ধারাবাহিক উন্নতি হতে 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 আমরা অজন্তা পেয়েছি গুপ্ত যুগে। পরবর্তীতে পাল যুগে এসে আমরা হচ্ছে পাল মিনিয়েচার, যেটা পাণ্ডুলিপির যে পাল পুঁথিচিত্র যেটা পেয়েছি, এখানে তার একটি চরম পর্যায়ে উন্নতির চরম সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এখানে। তো এই যে আমাদের ভারতীয় চিত্রশিল্পের যে যাত্রাটা অনেক পুরনো এবং অনেক সুন্দর, এবং একটি ত্রিমাত্রিক বা লাইট শেডের ব্যবহারে, রঙের ব্যবহারে, রেখার ব্যবহারে অত্যন্ত একটি সমৃদ্ধশালী চিত্রশিল্পের ধারা। তো সেখানে আকবর কি করলেন, তিনি শুধু পারস্য ধারায় সীমাবদ্ধ থাকলেন না, পারস্য ধারায় সীমাবদ্ধ থাকলেন না, আকবর কি করলেন, পারস্য ধারার সাথে ভারতীয় ধারার মিক্স কালচার করলেন। আর এখানেই ঘটলো হচ্ছে রেভলিউশনটা ঘটলো, এখানে বিপ্লব ঘটলো, বিপ্লব। এই আকবর করলেন মুঘল চিত্রের বিপ্লব ঘটালেন তিনি। শুধু আমরা ডে বাই ডে ইংলিশ চর্চা করে যাচ্ছি, মাতৃভাষাকে ভুলে যাচ্ছি, সুতরাং এটা হয় না। আপনারা দেখবেন যে নিজস্ব ভাষায় কথা বলে যতটা আনন্দ পাওয়া যায়, অন্যান্য কোনো ভাষায় কথা বলে কিন্তু আপনি সেই আনন্দটা, সেই ভাব প্রকাশের জায়গাটাতে যেতে পারবেন না। সেম জিনিসটাই ঘটলো, শুধু পারস্য পারস্য দিয়ে তারা পাচ্ছেন না, পারস্য দিয়ে তারা এখানকার যে সাধারণ মানুষের যে শিল্পকর্ম, ভারতীয় নিজস্ব যে শিল্পধারা ছিল, এটাকে বাদ দিয়ে শুধু পারস্য শিল্পধারায় চিত্রাঙ্কন করে তারা সেই পরিপূর্ণ স্বর্ণযুগে ফিরে যাওয়ার মতো যে একটা অবস্থা, সেটাই তারা যেতে পারছিলেন না। যখন ভারতীয় শিল্পধারার সাথে সংযুক্ত করলেন, তখন এই জায়গাটাতে তারা পৌঁছাতে পারলেন। এখানে আকবরের প্রায় 150-র মতো চিত্রশিল্পী তার রাজদরবারে, আকবরের কথা বলছি এখন, রাজদরবারে দরবারি শিল্পী হিসেবে রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ 17 জনের মধ্যে গুরুত্বপূর্ণ 17 জন যারা শিল্পী ছিলেন, তাদের মধ্যে 13 জন ছিল স্থানীয় বা ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী শিল্পী। সুতরাং ইসলাম বা মুসলমান এই দুইটাকে একসাথে করে তিনি মুসলমান শিল্পী যারা ছিলেন সেই সময়ে, তাদের সাথে হিন্দু শিল্পীদেরকে সংযুক্ত করে, স্থানীয় শিল্পীদের সাথে বা হিন্দু শিল্পীদের সাথে মুসলমান শিল্পীদের সংযুক্ত করে শিল্প চর্চার ক্ষেত্রে যে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন সম্রাট আকবর, এখানেই মুঘল চিত্রকলার সার্থকতা। এবং এইখানেই মুঘল চিত্রকলা পারস্য ধারার সাথে ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ান যে শিল্পধারা যে চলছিল, রাজপুত বা রাজস্থানী শিল্পধারা যেটা চলছিল, যেটা আমাদের অজন্তা থেকে অনুপ্রাণিত, সেই জিনিসটাকে মিক্স করলেন। এবং এই মিক্সিং এর ফলে রাজদরবারের শিল্পকর্মগুলো সব থেকে বেশি প্রাণবন্ত হলো এবং সবার খুব কাছাকাছি গেল, জনসাধারণ যারা ছিলেন তাদের কাছাকাছি গেল, পৃষ্ঠপোষকতা সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা পেল। আর এই সময়ে মুঘল মিনিয়েচার যে চলছে, এই মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগের প্রথম স্টেপ সম্রাট
আকবর তার এই উদার মন মানসিকতা এবং তার আপনারা জীবন পড়ে দেখবেন তিনি ছিলেন প্রায় খ্রিস্টান থেকে সনাতনী জৈন ইসলাম তো অবশ্যই সব কিছুকে সাথে নিয়ে তিনি চলার চেষ্টা করেছিলেন এবং গুপ্ত যুগের পর গুপ্ত যুগের পর সব থেকে বড় একটা রেভলিউশন বা সব থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে শাসন করার যে তিনি গুপ্ত যুগের পর তিনি প্রথম আকবর ছিলেন প্রথম সম্রাট যিনি পুরো ভারতকে একত্রিত করে শাসন করতে পেরেছিলেন তার এই উদার মন মানসিকতা এবং তিনি যে স্থানে শাসন করছেন সেই স্থানের স্থানীয় বাসিন্দাদেরকে সাথে নিয়ে চলার যে প্রয়াস তার ছিল, এটাই ছিল তার মুঘল মিনিয়েচারের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি বোঝাতে পেরেছি। তো মুঘল মিনিয়েচারে এতটা গুরুত্বপূর্ণ হতো না যদি না ভারতীয় শিল্প ধারাটা এর সাথে সংযুক্ত হতো বা স্থানীয় যে চিত্রশিল্পীরা ছিল তাদের সাথে যদি পারস্যের শিল্প ধারার মিক্স না হতো তাহলে হয়তো বা এই মুঘল মিনিয়েচার এতটা গুরুত্বপূর্ণ হতো না। কামালউদ্দিন বিহজাত তিনি হেরাত নামের যে শিল্পনগরী যেটা পারস্যে রয়েছিল ছিল এক সময় তৎকালীন সময়ে, আর সেই হেরাতের একজন বিখ্যাত চিত্রশিল্পী কামালউদ্দিন বিহজাত। মিনিয়েচার শব্দের অর্থ কি? মিনিয়েচার মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র চিত্র বা অনুচিত্র। মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র চিত্র বা অনুচিত্র, যেটা বুক ইলাস্ট্রেশন আমরা যে জিনিসটা পেয়েছিলাম হচ্ছে পাল যুগে পুঁথিচিত্রের ক্ষেত্রে, সেম বিষয়টা, এটাকে মিনিয়েচার মানে ক্ষুদ্র পরিসরে বহু বিষয়ের সমাগম ঘটানো। ঠিক আছে। আমরা আকবর পর্যন্ত আসলাম, এখন আসি যে মুঘল মিনিয়েচারের প্রথম যে বইটি ইলাস্ট্রেশন করা হয়েছিল, প্রথম যে মুঘল মিনিয়েচারের ড্রয়িং গুলো হয়েছিল সেটা হচ্ছে দস্তান ই আমির হামজা। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাস্তানি আমির হামজা, তো এখানে যে মিনিয়েচার গুলো করা হয়েছিল, তো এই মিনিয়েচার গুলো মূলত ছিল হচ্ছে আহ মহানবীর আহ মহানবীর এক রিলেটিভের মহানবীর এক রিলেটিভের জীবন সম্পর্কিত যে চিত্রকর্মগুলো করা হয়েছিল সেটা দস্তানি আমির হামজা। এটা এটা হুমায়ুন শুরু করেছিলেন কিন্তু তিনি শেষ করতে পারেননি। পরবর্তীতে তার পুত্র আকবর এই দস্তানি আমির হামজা শেষ করেছেন এবং এইরকম বেশ কয়েকটি মুঘল মিনিয়েচার আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে আকবর নামা। আচ্ছা, এগুলো কি লেখার দরকার আছে? আমার মনে হয় আপনাদের এগুলো বইয়েই আছে। তো আমরা আলোচনাটা করি যে
আকবর নামা, বাবুর নামা, তারপরে হচ্ছে তৈমুর নামা। তো এই ধরনের যে মুঘল মিনিয়েচার গুলো আমরা পাই, তো এইগুলো সেই সময়ে সম্রাট হুমায়ুনের সময় থেকে শুরু। ফার্স্ট হচ্ছে দাস্তানি আমির হামজা, এইখানকার মধ্যে আকবর নামা এবং বাবর নামা, সাথে হচ্ছে রজম নামা, জাফর নামা, চেঙ্গিস নামা, এই যে মুঘল মিনিয়েচারের পুস্তকগুলো রয়েছে, অসংখ্য চিত্রকর্ম ছিল। তো এই মুঘল মিনিয়েচার গুলোর মধ্যে সম্রাট জাহাঙ্গীরের সময়কার সম্রাট জাহাঙ্গীর, উপরেগুলো মিশাই দিই। সম্রাট জাহাঙ্গীর আহ সম্রাট জাহাঙ্গীর মুঘল মিনিয়েচারের ইংরেজ বা ইউরোপীয় যে মিনিয়েচার সেটার প্রতি আকৃষ্ট ছিলেন। এবং সম্রাট জাহাঙ্গীর আরেকটি কাজ করেছিলেন, সেটা হচ্ছে শিকারের দৃশ্য, যুদ্ধ, প্রাকৃতিক দৃশ্য সবের এসবের মিনিয়েচার ড্রয়িং গুলো তিনি সব থেকে বেশি করিয়েছেন। শিকারের দৃশ্য, যুদ্ধের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, এবং আরেকটা লিখি জীবজন্তু। এর মধ্যে হাতি, হরিণ, বানর, ঘোড়া। অসংখ্য অ্যানিমাল পোর্ট্রেট করা হয়েছে এই সময়ে, হাতি, হরিণ, বানর, ঘোড়া, এইসবের পোর্ট্রেট গুলো সব থেকে বেশি করানো হয়েছে। আর সম্রাট জাহাঙ্গীর ছিলেন একজন হচ্ছে ভ্রমণ পিয়াসু। ঠিক আছে। আর তিনি ইউরোপীয় মিনিয়েচারের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি শিকারের দৃশ্য, যুদ্ধের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য এবং এসব এসব মিনিয়েচার পেন্টিং সব থেকে বেশি করিয়েছেন। এবং অ্যানিমাল পোর্ট্রেটের মধ্যে হাতি, হরিণ, বানর, ঘোড়া এসবের পোর্ট্রেট করেছেন। সম্রাট জাহাঙ্গীর যেহেতু একজন ভ্রমণ পিয়াসু মানুষ ছিলেন, তিনি যেখানেই ভ্রমণে যেতেন সাথে 2 থেকে 4 জন শিল্পীকে সাথে নিয়ে যেতেন। সেখানকার কোনো স্পেশাল দৃশ্য, সেখানকার শিকারের, তিনি শিকার করছেন এই ধরনের কোনো দৃশ্য, বা সম্রাট জাহাঙ্গীরের প্রাসাদে একটি হিউজ বা বড় সড়ো একটি চিড়িয়াখানা সদৃশ পশু পাখি প্রাণীর সংগ্রহশালা ছিল, সেখানকার স্পেশালি কোনো পশুর দৃশ্য বা পশুর চিত্র অঙ্কনের জন্য তিনি শিল্পীদেরকে নির্দেশ দিতেন। এবং ভ্রমণ পিয়াসী মানুষ হয়, সাথে যে শিল্পীরা তার সাথে যেত, তারা সেখানকার দৃশ্যগুলোকে এঁকে নিয়ে আসতেন সম্রাট জাহাঙ্গীর। তো এই ক্ষেত্রে তিনি শিল্পীদের ভালো মানের একজন পৃষ্ঠপোষক ছিলেন। সম্রাট জাহাঙ্গীর তার জীবনে বেশ কয়েকবার তিনি
জম্মু অথবা কাশ্মীর যে অঞ্চলটুকু রয়েছে সেখানে ভ্রমণে গেছেন এবং সেখান থেকে তিনি সেখানকার অপূর্ব দৃশ্যগুলো তিনি সে তার দরবার শিল্পী যারা তার সাথে যেতেন ভ্রমণে তাদের দ্বারা অঙ্কন করে নিয়ে আসতেন। তো এতটুকু মোটামুটি জাহাঙ্গীরের সময়কার বা তার সময়ের মুঘল মিনিয়েচারের বিষয়বস্তু। আর মুঘল মিনিয়েচারের টোটাল বিষয়বস্তুগুলো কি এবং এর বৈশিষ্ট্যগুলো কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। নিচে লিখবো নাকি উপরে লিখবো? এই জাহাঙ্গীর সমসাময়িক। জাহাঙ্গীর সমসাময়িক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রতিকৃতি শিল্পী বিষণ দাস। হুমায়ুন 10 বছর নির্বাসনে ছিলেন সাফাভি রাজদরবারে। হুমায়ুন 10 বছর নির্বাসনে ছিলেন। রাবিতা রহমান। জাহাঙ্গীরের সমসাময়িক বা জাহাঙ্গীরের যখন মুঘল মিনিয়েচার পেন্টিং চলছে, তো তার সেই সময়কার শিল্পীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিকৃতি শিল্পী হচ্ছেন বিষণ দাস। ঠিক আছে, অন্যতম শ্রেষ্ঠ প্রতিকৃতি শিল্পী বিষণ দাস এবং তার প্রতিকৃতিতে খুশি হয়ে এই বিষণ দাসকে জাহাঙ্গীর পাঠিয়েছিলেন পারস্যের রাজদরবারে। পারস্যের রাজদরবারে গিয়ে তিনি সেখানকার গুরুত্বপূর্ণ এবং রাজকীয় ব্যক্তিবর্গের চিত্র বা পোর্ট্রেট এঁকে নিয়ে আসার জন্য বিষণ দাসকে পাঠানো হয়েছিল পারস্যে। পারস্য থেকে পোর্ট্রেট এঁকে নিয়ে তিনি যখন আবার মুঘল সাম্রাজ্যে ফিরে এলেন, তো মুঘল সম্রাট জাহাঙ্গীর দেখে অত্যন্ত খুশি হলেন এবং মুঘল সম্রাট জাহাঙ্গীরের ভাইয়ের প্রতিকৃতি এবং প্রতিকৃতিটার বিশেষ অবদানের জন্য খুশি হয়ে জাহাঙ্গীর তাকে একটি 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 হাতি উপহার দেন। ঠিক আছে, এই বিষণ দাসকে জাহাঙ্গীর খুশি হয়ে একটি হাতি উপহার দেন তার প্রতিকৃতিতে খুশি হয়ে। শাহজাহান। শাহজাহান হচ্ছে মুঘল মিনিয়েচারের চিত্রাঙ্কন। শাহজাহানের সময়ে যে জিনিসটা সব থেকে বেশি ঘটেছে, তিনি প্রতিকৃতি অঙ্কনের ক্ষেত্রে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি দরবারি শিল্পীদের দ্বারা তার নিজের পোর্ট্রেট
তার রাজদরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পোর্ট্রেট, এই সব পোর্ট্রেট তিনি সব থেকে বেশি অঙ্কন করেছেন। এবং দরবারের চিত্র এবং দরবারের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় আশয়ের চিত্র, দরবার কেন্দ্রিক যে চিত্রকর্মগুলো সেগুলো সব থেকে বেশি অঙ্কন করিয়েছেন সম্রাট শাহজাহান। এবং এতটুকুই মোটামুটি শাহজাহানের সময়কার মুঘল মিনিয়েচারের বিষয়বস্তুগুলো ছিল। এর পরবর্তীতে তার সবথেকে বেশি অবদান ছিল হচ্ছে স্থাপত্য এবং কারুশিল্প। স্থাপত্য এবং কারুশিল্পের অলঙ্করণ, এখানে শাহজাহান চিত্রশিল্পীদের দ্বারা স্থাপত্যের বিভিন্ন সূক্ষ্ম যে কাজগুলো কালার দিয়ে করা হতো সেগুলোর কাজ, এবং কারুশিল্প বলতে আপনারা জানেন যে তার একটি সুন্দর সিংহাসন ছিল, ময়ূর সিংহাসন, সেখানকার কারুশিল্পের যে নকশাগুলো, সেখানে কিছু কালারের যে কাজগুলো সেগুলো তিনি সম্রাট শাহজাহান তার দরবারি শিল্পীদের দ্বারা করিয়েছিলেন। মুঘল চিত্রকলার বিষয়বস্তুগুলো কি কি ছিল? মুঘল চিত্রকলা বা মুঘল মিনিয়েচারের বিষয়বস্তুগুলো ছিল হচ্ছে জীবনী, দরবার কেন্দ্রিক চিত্র, জীবনী কেন্দ্রিক চিত্রকর্ম, যে মানুষগুলোর জীবনী নিয়ে লেখা হতো, যে মিনিয়েচারের যে পুস্তকগুলো ছিল বা বইগুলো ছিল যেখানে মিনিয়েচার করা হয়েছিল, সেই মানুষের জীবন কেন্দ্রিক বিভিন্ন ঘটনা, বিভিন্ন গল্পের বিষয়বস্তুগুলোকে উপস্থাপন করার জন্য সেই ঘটনা বা জীবনের সাথে সম্পর্কিত চিত্রকর্মগুলোকে সেই মুঘল মিনিয়েচার পেন্টিং এর মধ্যে মঙ্গল মিনিয়েচার পেন্টিং দ্বারা অঙ্কিত করা হতো। আর একটি বিষয় ছিল হচ্ছে সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হলো যে এখানে দরবার কেন্দ্রিক চিত্রকর্ম, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে মুঘল মিনিয়েচার ছিল হচ্ছে দরবার কেন্দ্রিক। কেবলমাত্র সম্রাট, বাদশাহ, তার রাজদরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তার ফ্যামিলি মেম্বার, তার জীবনের সাথে জড়িত ঘটনা, এইগুলোই ছিল মুঘল মিনিয়েচারের প্রধান বিষয়বস্তু। দরবার কেন্দ্রিক চিত্র, সম্রাটের অমর কীর্তি, সম্রাটের অমর কীর্তি,
শিকার, যুদ্ধ, শিকারের দৃশ্য, যুদ্ধের দৃশ্য, তাহলে মুঘল চিত্রকলার বিষয়বস্তুগুলো আমরা মোটামুটি যেটা দেখলাম যে তাদের জীবনী কেন্দ্রিক চিত্রকর্ম, বিশিষ্ট ব্যক্তিবর্গের যে জীবনীগুলো ছিল, তারা যে বাবুর নামা, তারা যে চেঙ্গিস নামা, তারা যে তৈমুর নামা, এই যে বিশিষ্ট বইগুলো লিখছে জীবন কেন্দ্রিক ঘটনার সাথে, তো সেই আহ, তাদের জীবন কেন্দ্রিক চিত্রকর্মগুলো সেটার সাথে সম্পৃক্ত ছিল, যেটা বুক ইলাস্ট্রেশন বলা যেতে পারে। এবং দরবার কেন্দ্রিক চিত্র, সম্রাটের অমর কীর্তি, সেই মুঘল সম্রাটদের জীবনী কেন্দ্রিক ঘটনাগুলো, গুরুত্বপূর্ণ এবং রাজন্য ব্যক্তিবর্গের চিত্রকর্ম, এবং শিকারের দৃশ্য, যুদ্ধের দৃশ্য, ভ্রমণের দৃশ্য, তারা ভ্রমণে গেছেন সেখানকার কোনো দৃশ্য, বিভিন্ন জীবজন্তুর দৃশ্য, সেগুলো অঙ্কন করেছেন। সরি, মিনিয়েচারের বৈশিষ্ট্য। মুঘল মিনিয়েচারের বৈশিষ্ট্যগুলো বলি। সূক্ষ্ম রেখা, এখানে উজ্জ্বল, উজ্জ্বল রঙের ব্যবহার, কারুকার্যময়, বর্ডার, পার্শ্ব, মুঘল মিনিয়েচারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে অন্যতম সূক্ষ্ম রেখা। জাস্ট কাঠবিড়ালির একটা মাত্র লোম দিয়েও তুলি করা হয়েছিল, সে তুলি দিয়ে, জাস্ট একটা লোম দিয়ে যদি তুলি হয়, সেই তুলি দিয়ে রেখা টানলে কত সূক্ষ্ম বা চিকন রেখা হতে পারে অনুমান করেন। তো সেই ধরনের সূক্ষ্ম রেখা দিয়ে, কালি দিয়ে তারা রেখা টানতো ছবির পোর্ট্রেটের মধ্যে। সূক্ষ্ম রেখা এবং উজ্জ্বল রঙের ব্যবহার, এখানে রং ছিল মূলত হচ্ছে স্থানীয় এবং প্রাকৃতিক রং, এবং এর সাথে রঙের যে বিষয়বস্তুগুলো রয়েছে, রঙের ক্ষেত্রে যে লাল, নীল, সবুজ, এই রঙগুলো যে ব্যবহার করা হতো, এর সাথে স্পেশালি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো এবং ছবির
যে বর্ডার করা হতো সেই বর্ডারের কিছু কিছু নকশা গোল্ড এবং সিলভার মানে স্বর্ণ এবং রূপার গলিত স্বর্ণ এবং রূপার গলিত মাধ্যম বা সোনা এবং রূপার মিক্সিং গুঁড়া ব্যবহার করে সেই রংগুলো করা হতো, যার ফলে ওই নকশাগুলো সিলভার হলে সেটাকে চকচক করবে সাদা হোয়াইট কালারের, এবং গোল্ড ইউজ করার ফলে সেই জায়গাটা সোনালী রঙের একটা আভা দিবে। এই জন্যই হয়তো বা সেখানে উজ্জ্বল রঙের ক্ষেত্রে তারা গোল্ড এবং সিলভার ব্যবহার করেছিল, তাদের রং সিলভারের গুঁড়ো এবং কারুকার্যময় বর্ডার। একটি চিত্রের মধ্যে যে বর্ডার করা হতো, যদি এটি একটি ছবি হয়, স্পেশালি এই জায়গাগুলোতে ফুল লতা পাতার, হ্যাঁ, ফুল লতা পাতার বর্ডার করা হতো। এই বর্ডার গুলো ছিল অত্যন্ত কারুকার্যময়। পাতা জ্যামিতিক বর্ডার, ফুল লতা পাতা এবং জ্যামিতিক বর্ডার ছিল। এবং ক্যালিগ্রাফির ব্যবহার ছিল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, একটি চিত্র যখন অঙ্কিত হচ্ছে, তো এই জায়গাটা আমাদের পুঁথিচিত্রের মতোই বা চৈনিক সভ্যতার যে আপনারা পেন্টিং গুলো দেখছেন সেখানকার মতোই, যে একটি ড্রয়িং এর সাথে কিছু ক্যালিগ্রাফিও থাকতো। এই ক্যালিগ্রাফিটা ছিল অন্যতম একটি বৈশিষ্ট্য, ঠিক আছে, সেই মুঘল মিনিয়েচারের। এবং একটি চিত্রকর্ম 2 থেকে 3 জন শিল্পী, একটি চিত্রকর্ম 2 থেকে 3 জন শিল্পী মিলে করেছেন। কেউ জাস্ট ড্রয়িং করেছেন, কেউ পরবর্তীতে সেই ড্রয়িং এর উপরে রং চাপিয়েছেন, আরেকজন কি করেছেন সেই ড্রয়িং এর যে আউটলাইন গুলো ছিল, যেখানে সূক্ষ্ম কারুকার্যের ড্রয়িং গুলো করা হতো বা নকশা করা হতো, যে বর্ডারের নকশাগুলো, সেগুলো একজন মিলে করেছেন। সুতরাং একটি মিনিয়েচার মোটামুটি 3 জন শিল্পী মিলে করেছেন, এবং একটি বাবুরনামা বা একটি জাফরনামা বা একটি কি বলবো সেটাকে রজমনামা, এগুলো একজন শিল্পীর হাতে তৈরি নয়। এখানে মোটামুটি সেই দরবারি শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ শিল্পী বেশ কয়েকজন মিলে এক পরম্পরা থেকে পরের প্রজন্ম পর্যন্ত করেছেন। সুতরাং মুঘল মিনিয়েচারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বহু শিল্পীর হাতের ছোঁয়া রয়েছে, একজন শিল্পীর দ্বারা নয়, যার ফলে এই পেন্টিং গুলো শৈল্পিক যতটা তার চাইতে এটি বেশি কারিগরি, ঠিক আছে। ক্যালিগ্রাফি কি স্যার? ক্যালিগ্রাফি হচ্ছে অ্যারাবিক বা ফার্সি যে বর্ণমালা, হ্যাঁ, ছবিটা যে এঁকেছে এটা তো একটা বুক ইলাস্ট্রেশন এই টাইপের একটি বিষয়, তো সেখানে একটি ছবিকে বর্ণনা করার জন্য এই ছবির পাশে যে ফাঁকা জায়গাটা থাকতো, এই পুরো পেজটুকু, এই পেজের মধ্যে ছবিকে বর্ণনা করার জন্য অ্যারাবিক অথবা ফার্সি লেটার, এই লেটার দিয়ে যে লেখা হতো, আপনারা ক্যালিগ্রাফি জুলাই আমাদের বিপ্লবের সময়ও দেখেছেন, অ্যারাবিক লেটার দিয়ে যে লেখা হতো, এটাই হচ্ছে ক্যালিগ্রাফি, সুন্দর হাতের লেখা। সেই লেখাগুলো অ্যারাবিক লেটার অথবা ফার্সি, যেটা সেই সময় ছিল, যে ভাষার প্রচলন ছিল, যে ভাষায় এই মিনিয়েচার গুলো করা হয়েছিল, সে ভাষায় উপস্থাপন করা হতো, যে বিষয়গুলো লেখা হতো সেগুলোই। এবং কি ছবির ফাঁকা অংশগুলো তো
যেখানে ছবি পেন্টিং করা হয়েছে, মিনিয়েচার ড্রয়িং করা হয়েছে, সেইখানকার ফাঁকা অংশগুলোতেও করা হয়েছে। এগুলো লেখা হইলে আমি এখানে আরো কিছু বৈশিষ্ট্য লিখতে পারি। আর পার্শ্বচিত্র আপনারা বুঝতে পেরেছেন কিনা? সাপোজ ইনি একজন মুঘল সম্রাট। তো এই যে আমরা পেন্টিংটা দেখতেছি, এই পেন্টিংটাকে বলা হয় পার্শ্বচিত্র। মুঘল মিনিয়েচারের ম্যাক্সিমাম পেন্টিং গুলো হচ্ছে এক পাশ থেকে, জাস্ট এই পাশ থেকে এইভাবে একটু হালকা আছে কিছু কিছু, পুরোটা এই ধরনের পোর্ট্রেট খুব কম মুঘল মিনিয়েচারে। ম্যাক্সিমাম মিনিয়েচারের পেন্টিং গুলোতে দেখবেন ফিগার গুলো এক পাশ হয়ে দাঁড়িয়ে রয়েছে, এক পাশ হয়ে এক তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ। ম্যাক্সিমাম এই যে পার্শ্বচিত্রের ড্রয়িংটা সেই সময় বেশি করা হয়েছিল। এই হলো পার্শ্বচিত্র। আলো ছায়ার ব্যবহার ছিল না। এই আলো ছায়ার ব্যবহার ছিল না বলেই এই ছবিগুলোতে বাস্তবতা ছিল না। দেখে মনে হতো কেন জানি জাস্ট শুধু রেখা দিয়ে এঁকে এই ধরনের ড্রয়িং, জাস্ট এই ধরনের ড্রয়িং এর উপর রং চাপালে যেমনটা আসবে। দ্বিমাত্রিকতা ছিল বেশি, দ্বিমাত্রিকতা লিখে। ছবির দ্বিমাত্রিকতা ছিল তার একটি অন্যতম বৈশিষ্ট্য। আর এই দ্বিমাত্রিকতা দ্বিমাত্রিকতা থেকে ত্রিমাত্রিকতায়, মানে ছবির মধ্যে একটা যে গভীরতার যে একটা ভাইব আসবে, এই জিনিসটা এসেছিল যখন এই মুঘল মিনিয়েচার আমাদের ইন্ডিয়ান কালচারের সাথে আরো বেশি গভীরভাবে জড়িয়ে পড়লো। তখন এই ছবিগুলোর মধ্যে লাইট এন্ড শেড আসলো। ছবির ধার দিয়ে, মানে একটা হাত এঁকেছি, হাতের এই উপরের অংশটুকু লাইট রেখে নিচের অংশটি গাঢ় কালার, এই জায়গাটাতে হালকা কালার। এই যে কালারের শেডিংটা নিয়ে আসলো, যার ফলে ছবির মধ্যে বা অঙ্কিত যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িং এর মধ্যে এক ধরনের ত্রিমাত্রিকতা আসলো। উঁচু নিচু বোঝার যে একটা চোখে দেখে উঁচু নিচু বোঝা যাচ্ছে ছবির মধ্যে। হাত রাউন্ড, হাত ফেসের এই অংশটা চাপা, এই অংশটা উঁচু। তো এই জিনিসগুলো বোঝা যাচ্ছে জাস্ট রঙের গ্রেডের মাধ্যমে। তো এই জিনিসটা পরবর্তীতে এসেছিল। আগে ছিল শুধু জাস্ট দ্বিমাত্রিকতা, এটা ছিল তার একটা অন্যতম বৈশিষ্ট্য। এটাকে বলা হচ্ছে পার্শ্বচিত্র। ছবি কিন্তু সমতল সারফেসে আমরা যে ছবিগুলো আঁকি পেপারে বা সমতল যে কোনো সারফেসের মধ্যে যত ছবি আঁকি সবগুলোই দ্বিমাত্রিক, ঠিক আছে, 2D। এটা 3D নয়, এটাকে ধরে আমরা স্পর্শ করতে পারবো না। কিন্তু ছবি যখন জাস্ট এরকম, আমার এই ছবিটা দেখেন, কোনো শেডিং আছে, আলো ছায়ার কোনো ব্যবহার আছে নাই, এটা একবারে পারফেক্ট একটা 2D ড্রয়িং। এটার উপর আমি শুধু জাস্ট এক কালারের রং চাপিয়ে দিলাম, এই জায়গাটা মুখের ফেস কালার, যেটা ফেস কালার দিলাম, এটা রেড দিলাম, এটা হালকা রেড দিলাম, এইভাবে পুরো ড্রয়িংটা করলাম। কিন্তু দেখে মনে হবে যেন সমতল সারফেসে একটা 2 ডাইমেনশনাল ফিগার। যখন এই ছবির মধ্যে আমি লিওনার্দো দা ভিঞ্চির মতো করে লাইট এন্ড শেড ব্যবহার করব, কালারের গ্রেড ব্যবহার করব। আপনারা লিওনার্দো দার ছবির ওনার যে মোনালিসা, ওটাও একটা হচ্ছে 2D সারফেসে করা কাজ।
কিন্তু ছবি দেখে কি মনে হয় আদৌ যে ওটা একবারে টুডি টুডি সার্ফেসের উপরে লাইন ড্রয়িং, প্রাণ নেই। ছবি দেখে মনে হচ্ছে যেন প্রাণ আছে, হাত কি উঁচু উঁচু, মাংসল ভাব হাতের মধ্যে, হাতের আঙ্গুলের মধ্যে যে মাংসল ভাবগুলো, পেশিবহুল, পেশিবহুল বলবো না, মাংসল বলবো ওটাকে, যে এই যে একটা ভাইব চলে আসছিল তার ছবির মধ্যে। এটাই হলো থ্রিডি, থ্রিডির একটা হচ্ছে অনুভূতি। দ্বিমাত্রিক সারফেসের থ্রিডির যে অনুভূতিটা, সেটা আমরা ইউরোপিয়ান শিল্পকর্মগুলোর মধ্যে দেখতে পাই, যেটা আমাদের মুঘল মিনিয়েচারে ছিল না। ছবিগুলো আপনারা দেখবেন নেটে আছে, বা বিভিন্ন বইয়েও আছে। ছবিগুলোর মধ্যে দেখবেন ত্রিমাত্রিকতা নেই, জাস্ট লাইন ড্রয়িং, সূক্ষ্ম সূক্ষ্ম লাইন ড্রয়িং, সূক্ষ্ম সূক্ষ্ম অলঙ্করণ আর নকশা। তাদের ড্রেসে, তাদের রাজদরবারের যে ফিগার গুলো আঁকা হয়েছে, পোর্ট্রেট গুলো করা হয়েছে, সেগুলোর মধ্যে যে তাদের পোশাকের মধ্যে যে অলঙ্করণ বা নকশাগুলো অত্যন্ত নিখুঁত নকশা, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, কিন্তু থ্রি ডাইমেনশনাল অনুভূতি, যেটা যে তাদের শরীরের উঁচু নিচু অংশ, ফেসের উঁচু নিচু অংশ, কোনটা সামনে কোনটা পেছনে, এই যে ত্রিমাত্রিকতাটা, পার্সপেক্টিভের সঠিক ব্যবহার, এসব ছিল না মুঘল মিনিয়েচারে। এটা এক প্রকার টুডি সারফেসের উপরে জাস্ট লাইন ড্রয়িং এর মতো ছিল, এরপরে শুধু কালার চাপিয়ে দেওয়া। কিন্তু লাইনগুলো ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং এর ডিজাইন গুলো ছিল অত্যন্ত ক্রিয়েটিভ এবং সূক্ষ্ম, এবং ম্যাক্সিমাম ছিল হচ্ছে ফুল লতা পাতার ডিজাইন তাদের পোশাকের মধ্যে, ছবির ছবির যে ব্যাকগ্রাউন্ডের অংশগুলো সেগুলোতেও, এবং কি ছবির যে বর্ডার, সে বর্ডারও ছিল অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম নকশার কাজ ছিল। আশা করি বুঝতে পেরেছেন দ্বিমাত্রিকতা এবং ত্রিমাত্রিকতার বিষয়টা। দ্বিমাত্রিক সারফেসে ত্রিমাত্রিক বা জীবন্ত বা শরীরের গঠন স্পর্শযোগ্য মনে হওয়াটাই হচ্ছে ত্রিমাত্রিকতার যে অনুভূতি, কিন্তু অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক নয়, সেটা জাস্ট ত্রিমাত্রিক অনুভূতি দিবে যেটা, সেটা হলো ত্রিমাত্রিকতা। ভাস্কর্য অবশ্যই একটা এলাইভ বা সরাসরি ত্রিমাত্রিক, বুঝতে পারছেন, কিন্তু ত্রিমাত্রিকতার অনুভূতি সেটা ছিল না, এতটুকুই। তাহলে আজকের ক্লাসের মোটামুটি উপস্থাপনযোগ্য বিষয়বস্তুগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। এটা আরেকটি ক্লাস রয়েছে এই মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগ এবং এর অন্তিম পর্যায় নিয়ে, আমরা পরবর্তী ক্লাস এটা নিয়ে আলোচনা করব। তো আজকের যে বিষয়গুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, সেগুলো ছিল যে হুমায়ুন কিভাবে এই মুঘল সাম্রাজ্যে পারস্য রীতি নিয়ে আসলেন, পারস্যের যে দুজন গুরুত্বপূর্ণ শিল্পী এখানে এসে পারস্য ধারা বা মুঘল মিনিয়েচার সৃষ্টির সূত্রপাত করলেন, তাদের নাম, এবং আকবরের সময়ে যে মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগের সৃষ্টি হচ্ছে, আকবর মুঘল মিনিয়েচারের জন্য কি কি করেছেন সেগুলো, এবং আকবরের সময়ে মুঘল মিনিয়েচার এবং আমাদের স্থানীয় শৈলীর যে মিশ্রণ, এইটাই যে একটা মুঘল মিনিয়েচার। আর হুমায়ুনের সময় যে মুঘল মিনিয়েচার ছিল, সেটা ছিল পুরোটাই পারস্য ভিত্তিক, ঠিক আছে। আকবরের সময় যেটা হলো, তিনি পারস্যের সাথে ইন্ডিয়ান কালচারটাকে অ্যাড করার পর মুঘল মিনিয়েচারের সার্থকতার সৃষ্টি হলো, এবং এই সার্থকতায় মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগ, এবং এই সার্থকতা নিয়েই মুঘল মিনিয়েচার জাহাঙ্গীর থেকে শাহজাহান পর্যন্ত গেছে, এবং শাহজাহানের পর থেকে মুঘল মিনিয়েচারের পতন শুরু হয়। মুঘল মিনিয়েচারে মূলত যে বিষয়গুলো করা হয়েছিল ফার্স্টের দিকে, প্রতিকৃতি অঙ্কনে একটু অনুপ্রাণিত কম করা হয়েছিল। তার পরবর্তীতে এসে
আহ, আকবরের পরবর্তীতে জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে শাহজাহান, এই শেষের দিকের বা স্বর্ণযুগের সময়টুকুতে সব থেকে বেশি পোর্ট্রেট, দরবারি শিল্পকর্ম, এই বিষয়গুলো করা হয়েছে। আর তার আগে মোটামুটি ভ্রমণের দৃশ্য, জীবজন্তুর দৃশ্য, পাখি, আহ বিভিন্ন রাজদরবারি ঘটনাবলী, এইসবের দৃশ্য আঁকা হয়েছে সব থেকে বেশি। আর এটার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর সূক্ষ্ম যে ড্রয়িংগুলো, সূক্ষ্ম ড্রয়িং এবং এর কালার এবং এর চারপাশের বর্ডারগুলো অত্যন্ত নিখুঁত এবং সূক্ষ্মভাবে করা হয়েছে। এটাই এর একমাত্র অন্যতম বৈশিষ্ট্য। এবং মুঘল মিনিয়েচারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি জাস্ট একটি পাণ্ডুলিপির বইয়ের, আমরা বই যে পড়ে থাকি সে বইয়ের মধ্যে যেমন ছবি না থাকলে বইটাকে পড়তে ভালো লাগে না, ছোট বাচ্চাদের যে বইগুলো, সুতরাং মুঘল মিনিয়েচার হচ্ছে একটি মানুষের জীবনের ঘটনাবলীর সাথে সম্পৃক্ত চিত্র উপস্থাপন। একটি বইয়ের একটা পেজের এই এতটুকু অংশ ছবি থাকলো, বাকি অংশগুলোতে লেখা থাকলো, ঠিক আছে, অথবা পুরো একটি পেজ, এই পুরো পেজের প্রায় সম্পূর্ণ পেজ জুড়ে একটি চিত্র। এই যে বিষয়টা, এটাই ছিল মুঘল মিনিয়েচার। অ্যাকচুয়ালি এটা ছিল একটি পাণ্ডুলিপি চিত্রণ। আর প্রথম যে মুঘল মিনিয়েচারের যে সূত্রপাত করেছিল হুমায়ুন, দাস্তানি আমির হামজা লিখে, এটা ছিল পুরোটাই কাপড়ের উপরে, ঠিক আছে, এর পেজ ছিল কাগজের নয়। দাস্তানি আমির হামজার পেজগুলো ছিল হচ্ছে কাপড়, সুতরাং কাগজ অ্যাভেলেবল ছিল না, কাগজটা চীন ভিত্তিক ছিল এবং কাগজ অপ্রতুল হওয়ার কারণে কাপড়ের উপরে ড্রয়িং করা হয়েছিল ফার্স্টের দিকে। পরবর্তীতে মুঘলরা নিজেরাই কাগজ তৈরির মেশিন এখানে স্থাপন করলেন এবং কাগজ তৈরির প্রক্রিয়াগুলো তারা যখন শিখলেন তখন তারা কাগজ তৈরি করলেন এবং কাগজের উপরে পরবর্তী পেন্টিং গুলো হয়েছিল, ঠিক আছে। তো এর সাথে ক্যালিগ্রাফি অন্যতম একটি বৈশিষ্ট্য, যে মুঘল মিনিয়েচারের সাথে ক্যালিগ্রাফির একটি সম্পর্ক রয়েছে। এই ক্যালিগ্রাফি মুঘল মিনিয়েচারের সাথে পাশাপাশি যেটাই বলেন যে সমানভাবে দুইটি বিষয় একসাথে উপস্থাপিত হয়েছিল। এবং ক্যালিগ্রাফি আর্টিস্ট যারা, এদেরকে প্রতিকৃতি আর্টিস্টদের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হতো মুঘল যুগে। আর সে সময় এমন ছিল যে একজন রাজার পতন হইলে বা একজন সম্রাট কোনো কারণে ধরাশায়ী হইলে পরবর্তী যে সম্রাট সেই সাম্রাজ্যের পতন ঘটালো, তারা যে লুট করে শুধু ধন সম্পদ, স্বর্ণ গহনা এসব নিয়ে যেত তা নয়, তারা তার বিনিময়ে বা যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই শিল্পীদেরকেও নিয়ে যেত, যে আপনি আমার সাথে যুদ্ধ করেছেন, ক্ষতিপূরণ হিসেবে আমাকে আপনার দরবারের দুজন গুরুত্বপূর্ণ শিল্পীকে দিতে হবে। এই শিল্পীদেরকে তারা এই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে নিয়ে যেত, তাদের সাম্রাজ্যে গিয়ে সেই শিল্পীদেরকে তারা সসম্মানে ফ্যামিলি সহ পৃষ্ঠপোষকতা দান করত। তো এই ছিল সেই সময়কার বিষয় আশয়গুলো। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রতিকৃতি আর্টিস্ট বা অন্যান্য পেইন্টার যারা, তাদের চাইতে ক্যালিগ্রাফি আর্টিস্টদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতো এবং এদের মেধা বা এদের দক্ষতা বা দক্ষতা যেটাই বলি, এদের এটার সব থেকে বেশি মূল্যায়ন করা হতো সেই সময়ে। তো এই ছিল মোটামুটি প্রাথমিক পর্যায় থেকে মাঝামাঝি পর্যায় পর্যন্ত, এবং পরবর্তী ক্লাসে আমরা এর স্বর্ণযুগের বিষয় আশয়গুলো আলোচনা করব এবং এটার সমাপ্তি কি কারণে হলো এবং এর সমাপ্তির সময়কার রাষ্ট্রের বা সে মুঘল সাম্রাজ্যের সম্রাট কে ছিলেন, এইগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।